নদীর তীরে সমুদ্রের তীরে দাঁড়িয়ে ঢেউগুলো দেখি, কিন্তু ঢেউগুলো যদি গায়ের মধ্যে এসে পড়ে পালাবার চেষ্টা করি। পশ্চিমবঙ্গ নামক রাজ্যটা এমন একজন ব্যক্তির হাতে পড়েছে, যে ব্যক্তি ভালো মন্দের মধ্যে পশ্চিমবঙ্গ নামক রাজ্যটা এমন একজন ব্যক্তির হাতে পড়েছে, যে ব্যক্তি ভালো মন্দের মধ্যে তফাৎ করতে জানে না, এবং তারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, পরীক্ষায় পাশ করে তারাই যোগ্য। আর অযোগ্য কারা? যোগ্য অযোগ্য যখন বলা হচ্ছে, এই প্রশ্নটা তো সকলকে করতে হবে। কারা অযোগ্য কারা যোগ্য মেলা বোঝা গেল না বলে বাতিল হলো। আচ্ছা, 26,000 চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই। আপনি দীর্ঘ বছর ধরে অধ্যাপিকা ছিলেন কলেজে, তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, এই শিক্ষক যারা চাকরি হারালো তাদের এই ভবিষ্যৎ কি? সেটার থেকে বড় কথা, ভবিষ্যৎ তো একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ভবিষ্যৎ বলে কিছু রইল না। ভবিষ্যৎ একটা তো ইঙ্গিতবাহী শব্দ। ভবিষ্যতের স্বপ্ন থাকে, জীবনে বিপর্যয় থাকলে সেই বিপর্যয় মুক্ত হওয়ার স্বপ্ন থাকে, আকাঙ্ক্ষা থাকে, সেসব তো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিন্তু যে প্রক্রিয়ায় হলো, এবং যারা এই প্রক্রিয়াটাকে ব্যবহার করলো নিজেদের রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য, তাদের ভূমিকাটা নিয়ে আমাদের ভাববার কথা, যে তারা কি প্রক্রিয়ায় কাজ করছে, আজকে দেশের তরুণ তরুণীদের ভবিষ্যৎ কীভাবে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, গোটা রাজ্য ব্যবস্থাকে শাসনে পরিণত করার দিকে নিয়ে যাচ্ছে, তাদের কথা আমাদের ভাববার কথা। এবং তারা যেভাবে সমুদ্রের ঢেউয়ের মতন গর্জন তুলে সব কিছু তছনছ করে দিতে চাইছে, তাদের এই ঢেউয়ে কী করে বাঁধ দেওয়া যায়। সমস্ত স্তরের মানুষজন, এটা শুধু শিক্ষাক্ষেত্রে ঘটেছে বলে নয়, শিক্ষকরা যারা বঞ্চিত হয়েছে বলে নয়, আমার মনে হয় আজকে সব স্তরে, শিক্ষা, স্বাস্থ্য, ভিন্ন আর যত স্তর আছে, রাজ্যবাসীদের জীবনযাপন, প্রতিদিনের জীবনযাপন, সমস্ত ক্ষেত্রে কীভাবে লণ্ডভণ্ড করে দিয়েছে, সমস্ত ক্ষেত্রগুলোকে আরও করে দেবে, এই প্রক্রিয়া নিয়ে যারা চলছে, তাদের সেই প্রক্রিয়া বাঁধের মতন আছে, এই সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ছে, তাতে আমাদেরকে আটকাতে হবে। আমরা নদীর তীরে সমুদ্রের তীরে দাঁড়িয়ে ঢেউগুলো দেখি, কিন্তু ঢেউগুলো যদি গায়ের মধ্যে এসে পড়ে পালাবার চেষ্টা করি। আর নদীতে যখন বন্যা হয় আসে, তখন বাঁধ দেওয়ার চেষ্টা করি। সমুদ্রে কিছু করার নেই, দূর থেকে দেখতে হবে, ওরা ঢেউ আছড়ে পড়ে আবার ফিরে যায়। প্রাকৃতিক নিয়ম হচ্ছে ঢেউ কাউকে কেড়ে নেওয়ার জন্য আসে না, কিন্তু বিপদ মাত্রাটা বুঝে নিয়ে মানুষ সরে যেতে পারে। এই যে ঢেউটা তোলা হলো, আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গ নামক রাজ্যটা এমন একজন ব্যক্তির হাতে পড়েছে, যে ব্যক্তি ভালো মন্দের মধ্যে তফাৎ করতে জানে না, যে ব্যক্তি সত্য অসত্য, ন্যায় অন্যায় এসবের মধ্যে তফাৎ করতে পারে না, মানুষের কাজ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ভালোর পক্ষে কাজ করা এবং সেগুলোই করে যাওয়া। এই ব্যক্তিটি সেটা বোঝেন না। তিনি বোঝেন, তিনি একটি শব্দবন্ধ ব্যবহার করেন প্রথম থেকে, খেলা হবে, এবং খেলা হবেটা এখনো বন্ধ হয়নি। খেলা হবে বলাটা আমার ধারণা, তার সেই কথাটুকু তিনি পালন করছেন, তাকে সকলে বলেন। তিনি কখনো সত্য কথা বলেন না, কিন্তু মানতেই হচ্ছে এই একটি ক্ষেত্রে তিনি সত্য কথা বলেছেন। তিনি খেলার ছলে রাজ্যটাকে লণ্ডভণ্ড করে দিচ্ছেন। তার একটি প্রকৃষ্ট নমুনা যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা মিলিয়ে দেওয়া। আমার একটাই বক্তব্যের ক্ষেত্রে আমি দেখছি যে সেই প্রশ্নটা কেউ তুলছে না। এটা সাবজুডিস বলে একটা শব্দ আছে, সে তার মধ্যে তিনি উচ্চারণ করছেন। তিনি ইংরেজি জানেন না, কিন্তু এই ইংরেজি শব্দটি নির্ভুলভাবে বলেন। তিনি মামলার দিকে ঠেলে দিয়েছেন ব্যাপারটি।
যোগ্য অযোগ্য তালিকা কিভাবে মিলে গেল? আমি একটা প্রশ্ন তুলছি। ভূতে তো মিলিয়ে দেয়নি। ভূত বলে একটা কোনো বস্তুকে মানে যারা ভয় পায়, ভীতু লোক, ভূতে কি মিলিয়ে দিয়েছে? দেখতে পাওয়া যায় না এমন কোনো ব্যক্তি বা সংস্থা মিলিয়ে দিয়েছে? না, পরিষ্কার নয়। তাহলে মিলিয়ে দিয়েছে কারা? যারা আজকে জনগণের হাত থেকে ক্ষমতা নিয়ে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে বসে আছেন, ক্ষমতাঙ্গ বা ক্ষমতা উন্মত্ত হয়ে রয়েছেন, তারাই করেছেন কাণ্ডটা। হয়তোবা ওই খেলা হওয়ারই একটা প্রক্রিয়া, খেলা হবেরই একটা প্রক্রিয়া। তা না হলে যোগ্য অযোগ্যের তালিকা মিলিয়ে দেওয়া নামক কাণ্ডটা কে করলো, কারা করলো, কাদের উদ্ভাবনী শক্তির ফলে এটি ঘটলো, এই প্রশ্ন তোলা হচ্ছে না কেন? কেন বিচার ব্যবস্থা থেকেও এই দিকে দৃষ্টিটা মানুষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে না কেন? যে কারা করলো, কিভাবে করলো, কেমন করে করলো, তারা কি অপরাধী নয়? এতগুলো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, এই যে ব্যক্তিটির কথা আমি বলছি যিনি এই খেলা হওয়ার চলে, খেলা হবে সব কথাটাকে প্রতিষ্ঠিত করার জন্য এটি করলেন, আমি বলবো তিনিই করেছেন, তার নির্দেশ ছাড়া এটা হয়নি। তিনি কিন্তু এই খেলাটা খেলিয়ে দিয়ে মানুষকে বোকাবুদ্ধু বানিয়ে 26,000 ছেলে মেয়ে বা তরুণী, আর তারা নেই, তারা এখন তারুণ্য হারিয়েছে, তাদের পরিবারে প্রথমে কান্না নামিয়ে এনেছেন, তাদের কাঁদতে দেখেছি, আমি খুব কষ্ট পেয়েছি যে কাঁদবে কেন এরা? এদের ভেতরে আগুন নেই? বিদ্রোহের আগুন, বিক্ষোভের আগুন নেই? সেই আগুন দিয়ে আলো জ্বালাতে না পারুক? আগুন দিয়ে তো দাহ করতে পারে, আগুন তো দহন করে। যারা করেছে এই শত্রুতার কাজ, তাদের দহন করার প্রক্রিয়াটা অবলম্বন করা প্রয়োজন। আজকে তারা সংঘবদ্ধ হচ্ছেন, কিন্তু কাজটি যারা করেছেন, আমি আজকে বলবো, আজকে সুপ্রিম কোর্ট থেকে এই নির্দেশটা এসেছে যে পুরো তালিকাটা বাতিল করা হোক। আমার একটা কথা মনে হচ্ছে, সুপ্রিম কোর্ট থেকে এই প্রশ্নটা কি তোলা গেল না যে যোগ্য অযোগ্যের তালিকা মিলে গেল আপনা আপনি? কারা মেলালো, কেন মেলালো, কোন মন্দ উদ্দেশ্য সাধনের জন্যে এতগুলো পরিবারকে বিপন্নতার মধ্যে ঠেলে দিল? আমি এখানে যোগ্য অযোগ্য মিলে গেলেও আমি সমস্ত পরিবারই বিপন্ন বলেই মনে করছি। 26,000 যোগ্য অযোগ্য মিলে তারা বিপন্নতার মুখোমুখি লড়াই করছে এখন। তা এর পরের কথায় আসছি, যোগ্য অযোগ্যর ব্যাপারটা। কিন্তু এটা তো ঠিক যে 26,000 যোগ্য অযোগ্য মিলিয়ে তাদের তালিকা বাতিল হয়ে যাওয়ার যে ফলশ্রুতি, সেটা তো সকলকে ভোগ করতে হলো। 26,000কে করলো কারা, কেন করলো? আমার প্রশ্ন, এখনও সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে এখনও সেই প্রশ্নটা তোলা হয়নি। অভিযুক্ত কারা, তারা সত্যিকার অপরাধী কিনা, হলে তাদের শাস্তি প্রাপ্য হোক, শাস্তি দেওয়া হোক, কোর্ট থেকেই দেওয়া হোক। এই প্রশ্নটা এখনও উঠছে না। কোথায় একটা আমি অলিখিত ভয় দেখতে পাই সমস্ত মানুষের মধ্যে, যে এই প্রশ্ন তুললে তাকেও এরকম কোনো একটা বিপদের সম্মুখীন হতে হবে। এটা আমাকে ভাবাচ্ছে যে কার হাতে পড়ল দেশটা, রাজ্যটা, যে তিনি সব কিছুই লণ্ডভণ্ড করে দিতে পারে। শেষ কথা আমি বলি, এই যে যোগ্য অযোগ্য মিলে গেল, মোটামুটি বোঝা যায় যে কিছু যাদের ডিগ্রি আছে, পরীক্ষা দিয়ে নম্বর পেয়েছে, এই ব্যাপারগুলো যাদের আছে তারা প্রমাণ দিতে পারবে, এবং তারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, পরীক্ষায় পাশ করে, তারাই যোগ্য। আর অযোগ্য কারা? যোগ্য অযোগ্য যখন বলা হচ্ছে, এই প্রশ্নটা তো সকলকে করতে হবে, কারা অযোগ্য কারা যোগ্য বোঝা গেল না বলে বাতিল হলো। কিন্তু যোগ্য অযোগ্য মিলে গেছে, এটা কি করে বোঝা গেল? প্রশ্নটা কেউ করছেন না। মিলে গেছে কি করে বোঝা গেল? নিশ্চয়ই যোগ্যদের ওখানে চিহ্নিত করা হয়েছে, অযোগ্যদের চিহ্নিত করা হয়েছে, তারপরে মিলেমিশে গেছে, তার তো পরের কথা। তাহলে
এই মিলেমিশে যাওয়ার কাজটা কিভাবে হলো, কারা করলো, সেটা প্রধান প্রশ্ন। সেই প্রশ্ন করা হয়নি। সুপ্রিম কোর্ট থেকে বাতিল করে দেওয়ার আগে এই প্রশ্নটা তোলা, অনেকেই বলবেন যে হ্যাঁ তোলা হয়েছিল এবং মোটামুটি একটা নির্দেশও দেওয়া হয়েছিল তালিকাটাকে এরকম আলাদা করে দেওয়া হোক, যোগ্য অযোগ্য। সেটা নিয়েও টালবাহানা করেছে স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনের প্রধান দায় এক্ষেত্রে। কিন্তু মুশকিলটা যেটা, যে প্রখর সত্যটা আজকে আমাদের মানতে হবে, স্কুল সার্ভিস কমিশনও আজকে পুরোপুরি একটি ব্যক্তির নিয়ন্ত্রণাধীন। তার নিয়ন্ত্রণাধীন সরাসরি শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রীর নিয়ন্ত্রণাধীন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপারসন যিনি পশ্চিমবঙ্গের, আমি তাকে চিনি, তিনি শিক্ষামন্ত্রীর নির্দেশ ছাড়া এক পাও চলতে পারেন না। আর শিক্ষামন্ত্রী এই রাজ্যের তথাকথিত মুখ্যমন্ত্রী, আমি বলি শাসক দলনেত্রী, তার নির্দেশ ছাড়া এক পাও চলতে পারেন না। এইরকম পরিস্থিতিতে তাহলে অপরাধী সাব্যস্ত হওয়ার কথা একজন, তিনিই করে দিয়েছেন এই লণ্ডভণ্ড কাণ্ড, যে যাতে সুপ্রিম কোর্টও হাবুডুবু খেয়েছে, কীভাবে কী করবেন না বুঝে তালিকাটা বাতিল করে দিয়েছেন। আমি এটা বুঝতে পারছি না। 26,000 মানুষের জীবনে ধরে নিলাম একদল, ওরই মধ্যেই কিছু সংখ্যক মানুষ, তারা ধরে নিলাম না সত্য যে দুর্নীতির সাহায্য নিয়ে তারা অযোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পেয়েছিল। আর একদল যাদের যোগ্য বলা হচ্ছে তারাও কিন্তু পুরো মাত্রায় দোষমুক্ত নয়। তারা কি বুঝতে পারেনি যে অযোগ্যরা আমাদের এই তালিকায় মিলে গেছে? চাকরি তারা করছিলেন, নিযুক্ত হয়েছিলেন, তখন বুঝতে পারেননি কোন অযোগ্য শিক্ষকরা আমাদের সঙ্গে নিযুক্ত হয়েছেন? অনেক স্কুলে দেখা যাচ্ছে যোগ্য শিক্ষকও পাওয়া যাচ্ছে, আবার অযোগ্য পাওয়া যাচ্ছে। এমন স্কুলও পাওয়া যাচ্ছে যেখানে 25 জন টিচার, 25 জন অযোগ্য বলে তাদের চাকরি বাতিল হয়েছে। স্কুল অচল অবস্থা, 25 জন, 45 জন এরকম। তখন আমার প্রশ্ন, এতদিন যারা শিক্ষকতা করার পরে যাদের চাকরি বাতিল হলো, তারা কি ইতিমধ্যেই বোঝেননি যে এরকম একটা কাণ্ড হয়েছে? যদি বুঝেছিলেন তাহলে বিচারালয়ের বা ঠিক যোগ্য জায়গায়, যে জায়গায় গেলে প্রতিকার হতে পারত, সে জায়গায় তারা ইনফরমেশন, তথ্যগুলো দিলেন না কেন? স্বার্থপরতা। পাছে আমার চাকরিটি চলে যায়, করছে ওরা, করুক না, আমি তো আমার চাকরিটা বজায় রেখেছি। শেষ প্রশ্ন, আমার প্রশ্নটা দিয়ে শেষ করব। তারা কি শিক্ষক? যোগ্য অযোগ্য বলা হয়েছে, যে যোগ্যরা অযোগ্যদের বুঝে নিয়েও মনে করছে ওরা করছে, করুক, আমি তো আমার চাকরিটা বাঁচাই, এই জন্যে কোনো কথা বলেননি, কোনো রকম তথ্য দেননি যাওয়ার কথা তাদের। তারা কি যথার্থই শিক্ষক? শিক্ষা ব্যবস্থাটা অতলে তলিয়ে যাচ্ছে। শেখাতে পারার মতন যোগ্যতা নেই যারা, তারা অযোগ্য শিক্ষক হিসেবেও নিযুক্ত হলো। যারা যোগ্য শিক্ষক তারা কি দায় এড়াতে পারবেন? তারা কিভাবে শিক্ষক হতে পারেন? তাদের জীবনে আদর্শ নেই, স্বার্থপরতা নিয়ে চলবেন। শিক্ষকের কাজ শুধু বই থেকে শিক্ষা, কিছু তথ্য নিয়ে সেগুলো শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া, নাকি জীবনের আদর্শ নিজে পালন করে সেই আদর্শ শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হয়? মানুষ হওয়ার আদর্শ, মানুষ গড়ার কারিগর তাদের বলা হয়। তো যোগ্য শিক্ষকরা সত্যিকার যোগ্যতা অর্জন করতে পেরেছেন? সেটাও প্রশ্ন। একেবারে শেষ কথা, এই যোগ্য অযোগ্য, যোগ্য অযোগ্য, যোগ্য অযোগ্য মিলে গেছে বলা হচ্ছে। তো এই যোগ্য অযোগ্য কথাটা বলতে পারার মতন কি পয়েন্ট পাওয়া গেল, কি সূত্র পাওয়া গেল যে এরা যোগ্য এরা অযোগ্য মিলেমিশে দেওয়া হয়েছে? এই কিভাবে নির্ধারণ করা হলো যে যোগ্য মিলে গেছে, অযোগ্যও মিলে গেছে? সেটা যদি নির্ধারণ করা গেল, তাহলে অযোগ্যদের বাতিল করে দিয়ে যোগ্যদের তালিকাটা রাখা হলো না কেন? মিলেমিশে গেছে যে সেটা কি করে বোঝা গেল যে এরা যোগ্য আর এরা অযোগ্য, মিলিয়ে দেওয়া হয়েছে তালিকাটা? যদি হলোই, তাহলে এমন কোনো পন্থা বার করা গেল না যে সত্যিকার যোগ্য যারা, তারাই, তাদেরকে নিয়েই তালিকাটাকে ছাড়পত্র দেওয়া যেতে পারত? সুপ্রিম কোর্ট বা যে কোর্টই বলুন, তারা কি দিতে পারতেন না? এটাই আমার প্রশ্ন। বিচার ব্যবস্থা, এই এখন যিনি রাজ্য ব্যবস্থার মাথায় আছেন, তিনি একটি ইংরেজি শব্দ নির্ভুল বলেন সাবজুডিস।
তিনি সাবজুডিস হয়ে গেছে, বিচারাধীন হয়ে গেছে বলে নিশ্চিন্তে ছিলেন। খেলাটা খেলিয়ে দিয়ে যোগ্য অযোগ্য তালিকা মিলিয়ে দেওয়ার মন্ত্র তিনি জানেন, তালিকায় মিলিয়ে দিয়েছিলেন। সেই মন্ত্র জপ করে সেই মন্ত্রকে নস্যাৎ করতে পারেনি, সুপ্রিম কোর্টও পারেনি। এটা আমার কাছে একটা অত্যন্ত বিস্ময়কর ঘটনা বলে মনে হয়েছে। কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। সুপ্রিম কোর্ট বা কোর্ট অবমাননা বলে একটা কথা আছে। আমি অবমাননা কাউকে করছি না, কিন্তু প্রশ্ন তোলার অধিকার আমার আছে। আমি দর্শন থেকে সেটা শিখেছি, সেই প্রশ্নটাই তুললাম। যোগ্য অযোগ্য মিলে গেছে যদি বলা গেল, তাহলে কি করে সেটা বলা হলো? কারা যোগ্য কারা অযোগ্য, নিশ্চয়ই একটা মাপকাঠি আছে। আর সেই মাপকাঠি অনুযায়ী কেন আলাদা করা হলো না? আর যারা মিলিয়েছিল তারা অপরাধী বলে বিচারালয় গণ্য হলো না কেন? সে প্রশ্ন এখনো পর্যন্ত ওঠেনি। সেটা হলো কেন?